এক আকাশের তারা তুই একা গুনিস নে, গুনতে দিস তুই কিছু মোরে। এক আকাশের তারা তুই একা গুনিস নে, গুনতে দিস তুই কিছু মোরে। ওরে সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মোরে। সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মোরে। ও আল্লাহ গো, জ্বলে পড়ে গেল আমার গালটা। ওই একদম নেকামি করবি না। আমি কই নাকামি করলাম? তুমি তো আমারে দুইটা মানে গাল লাল করার ওষুধ দিলা, তাহলে আমি কি করব? তোরে তো মেরে ফেলা উচিত, বেয়াদব একটা। আমি কি করছি সেটা তো বলবা। তুই আমাকে দেখে গান গাওয়া শুরু করলি কেন? আপু বিশ্বাস করো, আমি তোমাকে দেখে গান গাইনি। আমি তো তোমায় দেখিই নাই যে গান ধরবো। তাহলে গান গাচ্ছিলি কেন? কি আজব মানুষ, গান গাই কেন? যখন মন ভালো থাকে তখনই তো গান গাই, তাই না? ঠিক আছে। তা তোর মতো পিচ্চির মন এত ভালো হওয়ার কারণটা কি শুনি? না, আমার বলতে লজ্জা করছে। তুই বলবি নাকি অর্ডারটা দিব? না থাক, আর দেওয়া লাগবে না। এমনিতেই গালে মনে হয় 10 আঙ্গুলের দাগ বসে গেছে। তাহলে বল। আসলে আপু হয়েছে কি জানো, আমি না আজকে অনেক সুন্দর একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখলি তুই? এত আমি না করছিস কেন? বল কি বলবি। আমি না আজকে স্বপ্নে আমার মনের ইচ্ছাটা পূরণ করছি। কি মনের ইচ্ছা পূরণ করলি? আমি আজকে স্বপ্নে তোমাকে না ইচ্ছে মতো থাপড়াইছি। বলেই দিলাম চোখ বুঝি একদর, ডানে বামে না তাকিয়ে। আসার সময় শুনলাম তানিয়া আপু আমাকে বলছে, কুত্তা শয়তান, তোরে যদি হাতের কাছে পাই তাহলে তুই শেষ। ধুর, পাগলির কথায় কি কেউ কান দেয়? তাই আমিও দিলাম না। আসলে আজকে বাসা থেকে কলেজ যাওয়ার জন্য বের হয়ে দেখি তানিয়া আপু আমার সামনে দিয়ে কলেজে যাচ্ছে। তাই আমিও আজকে সুযোগ বুঝে পাগলিরে চেতাইয়া দিলাম। আসলে আমি না তানিয়া আপুকে অনেক ভালোবাসি, কিন্তু বলতে পারি না। কারণ কোন সময় কে জানে এই পাগলি চাইতে যাই, তাই কিছু বলি না ভয় করে। দেখছেন ভাই, এই তানিয়া আপুর প্রেমে এত পাগল হয়ে গেছি যে আপনাদের আমার পরিচয় দিতেই ভুলে গেছি। আমি রবিন শেখ, বাবা মায়ের একমাত্র সন্তান। আর আমার একমাত্র বড় ছোট বোন আছে, যার নাম নীলা। সে থাকে আমেরিকা তার জামাইয়ের সাথে, মানে আমার দুলাভাইয়ের সাথে থাকে। সে পড়ে আমার থেকে, সে প্রায় 3 বছরের বড়। তাতে কি, ভালোবাসা কি। ক্লাসের মেয়েদের গায়ে কাগজ ছিঁড়ে গোল গোল করে ওদের মারছিলাম, কিন্তু ওরাও আমাদের সাথে মজা শুরু করে দিছে। আর ওইদিকে যে স্যার লেকচার দিচ্ছে সেদিকে কারো খেয়াল নাই। পরে স্যার ক্লাস শেষ করে চলে গেল, আর আমরা আমাদের মতো মজা করে যাচ্ছি। একটু পরে সব ক্লাস শেষ করে বাইরে বের হচ্ছি, সবাই মজা করতে করতে হঠাৎ করে সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। আমি কার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম সেটা দেখার জন্য তাকিয়ে দেখি তানিয়া আপু আমার সাথে ধাক্কা খেয়ে পড়ে আছে, আর আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে পুরো গিলে ফেলবে। আমি তার এই রূপ দেখে দৌড় দিছি। এক দৌড়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল বাজানোর পর আম্মু এসে দরজা খুলে দিয়ে আমাকে হাঁপাতে দেখে বলল, কে রে, হাঁপাচ্ছিস কেন? কে ধাওয়া করছে? মা কি যে বলবো, তোমার ছেলে যে আজ প্রাণ নিয়ে বাসায় আসতে পারছে এটাই অনেক বড় কথা। তা আমার গুণধর ছেলেকে কোনো মানুষ নাকি জিন ধাওয়া করছে? মা ও জিন না, কিন্তু মানুষরূপী পেতনি। পেতনি গো পেতনি। তা কে সেই পেতনি? ওই যে আমাদের বাসার উপরতলায় থাকে না তানিয়া আপু, ওই আপুটা। কে? তুই তানিয়াকে পেতনি বলছিস? তোর সাহস তো কম না। নিশ্চয়ই তুই কিছু করছিস, তাই তোকে ধাওয়া করছে। মা আসলে হয়েছে কি, পরে মাকে সব খুলে বললাম। তুই একটু মানুষ স্বভাব, মেয়েটা অনেক ভালো, তুই ওর পিছনে লেগেছিস কেন? ভালো না চাই,
আমি ওকে কত ভালোবাসি, আর ও কি কিছুই বোঝে না। বলেই মুখে হাত দিলাম। কি বলে ফেললাম। কে? তুই তানিয়াকে ভালোবাসিস? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। কে রে, কথা বল, তুই কি ওকে ভালোবাসিস? তানিয়া কি জানে? না, ওকে কিছু বলি নাই। তানিয়া তো তোর থেকে অনেক বড়। বড় হয়েছে তো কি হয়েছে, আমি ওর জুনিয়র বড় হয়ে থাকতে চাই। দেখ বাবা, তুই যা করবি ভেবে চিন্তা করে করবি। আর তানিয়ার যদি বয়ফ্রেন্ড থাকে তখন কি হবে? তা তুমি চিন্তা করো না, আমি জানি ওর কোনো বয়ফ্রেন্ড নাই। না থাকলেই ভালো। যা ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি। যাচ্ছি। পরে আমি গোসল করে দুপুরের খাবার খেয়ে রুমে এসে ঘুম দিলাম। এক ঘুমে বিকেলে উঠলাম। ঘুম থেকে উঠে ছাদে গেলাম। গিয়ে দেখি তানিয়া আপু দাঁড়িয়ে আছে। আমি পেছন থেকে গিয়ে বললাম, আপু আমাকে মাফ করে দাও প্লিজ, আমি ওই সময় ইচ্ছা করে ধাক্কা দেই নাই। জানি। আচ্ছা, তোমার কি মন খারাপ? কেন, তোর এমন মনে হলো? না মানে তোমায় দেখে মনে হচ্ছে যে তোমার মন খারাপ। আচ্ছা, বাদ দে এই কথা। এখন বল, তোর জিএফ কেমন আছে? আস্তাগফিরুল্লাহ, আপু আমার কোনো জিএফটিএফ নাই। তাই বল, আমি বা কাকে জিজ্ঞেস করলাম? তুই তো পিচ্ছি, তোর আবার জিএফ আসবে কোথা থেকে? আপু তুমি কিন্তু আমায় অপমান করতেছো। তোর আবার মান অপমান আছে নাকি? নাই মানে অনেক বেশি আছে, আর আমার বয়স 19 চলে। পিচ্ছি হলাম কিভাবে শুনি? ও লে লে লে, পিচ্চির দেখি 19 বছর হয়ে গেছে, আমার যে বিশ্বাস হচ্ছে না। তা কি করলে তোমার বিশ্বাস হবে শুনি? সেটা আমি কি জানি? আমি জানি কি করলে বিশ্বাস করবা। কি করবি তুই? দেখাচ্ছি কি করি। বলেই তানিয়া আপুকে জড়িয়ে ধরে 4 ঠোঁট এক করে দিলাম। তানিয়া আপুকে কিস করার পর যেই ছাড়া পেল, পিচ্চি শয়তান কুত্তা, তুই আমার সাথে এটা কি করলি? উফ আপু লাগছে তো। আর তুমি তো বললা আমি পিচ্ছি না বড় হয়েছি, এটা প্রমাণ করতে। তাহলে এখন কেন মারতেছো? তাই বলে এভাবে প্রমাণ করবি? শয়তান একটা। আচ্ছা, আমি না হয় জোর করে তোমাকে কিস করলাম, কিন্তু তুমি আমাকে আটকালে না কেন? আর তুমি বা আমার সাথে রেসপন্স দিলে কেন? মনে হচ্ছে তুমি এটাই চাচ্ছিলে। না মানে আমি এটা কেন চাইবো? কারণ তুমি আমাকে ভালোবাসো, তাই সুযোগ বুঝে ডিল দিলাম। ওই, তোকে কে বলছে আমি তোকে ভালোবাসি? আর আমি কি তোকে কোনোদিনও বলছি যে আমি তোর মতো পিচ্চিকে ভালোবাসি? বারে, আমি কি বুঝি না নাকি? তুমি সব সময় আমার সাথে কথা বলতে আসো, আর আমি বাসা থেকে বের হওয়ার আগে তুমি বের হও, যাতে আমার সাথে ইচ্ছে করে ঝগড়া করতে পারো। আর আমি যে পিচ্ছি না সেটা কিন্তু একটু আগে প্রমাণও করলাম। আবার যদি প্রমাণ করতে হয় তাহলে কিন্তু পাক্কা 10 মিনিটের আগে ছাড়বো না বলে দিলাম। ওই রবিন, এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। তুই কিন্তু আমার হাতে এবার মার খাবি বলে দিলাম। কেন? সত্যি কথা বলছি তাই মাইর দিবা? আজকাল সত্যি কথার কোনো দাম নাই। তাছাড়া তুমি যে আমায় ভালোবাসো সেটা আগে বললেই পারতে। ওই, আমি তোরে ভালোবাসি না, আর তুই আমার ছোট। তুই ভাবলি কি করে যে আমি তোকে ভালোবাসবো? দূর হ সামনে থেকে। আচ্ছা, ভালোবাসো না তো আমাকে? না, বাসি না। যা তো সামনে থেকে। আচ্ছা যাচ্ছি, পরে কিন্তু আমাকে কিছু বলতে আসবে না যে তুমি আমায় ভালোবাসো, তখন কিন্তু আমি তোমায় মানবো না বলে দিলাম। আমি বলবো তোকে ভালোবাসি? এটা কখনো হবে না। আর যা তো এখান থেকে, না তো আমিই চলে যাচ্ছি। তুমি গেলে যাও, আমি এখন যাব না। আমি একটু এখানে লাইন মারবো। কি? কার সাথে লাইন মারবি? সেটা আমি তোমায় কেন বলবো? বলিস না। বলেই তানিয়া আপু চলে গেল, আর আমি ফারজানাকে ফোন করে ওদের বাসার ছাদে আসতে বললাম। ফারজানা আমার সাথেই পড়ে, আর ও আমাদের পাশের বিল্ডিংয়ে থাকে। আর ফারজানাও কিন্তু আমাকে একটু একটু ভালোবাসে। আমি পেছনে ছাদের গেটের দিকে তাকিয়ে দেখি একটা কালো ছায়া দেখা যাচ্ছে। মনে হয় তানিয়া আপু, তাই শিওর হওয়ার জন্য ফোনে মিথ্যা কথা বলা নাটক করলাম। একটু পর দেখি ওই কালো ছায়া মানুষ রূপ ধারণ করে গেটের ভিতর থেকে বের হচ্ছে। তানিয়া আপুই এটা।
এখন মিথ্যা নাটক বন্ধ করে আসল নাটক শুরু করব। একটু পর ফারজানা আসলো। আমি ওকে মেসেজ করে সব বলে দিয়েছি যে ওর সাথে এখন প্রেমের নাটক করব। এই বাবু, কেমন আছো? আমার বেবিটা আমার কাছে আসলে কি আর খারাপ থাকা যায়? তা বেবি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি বাবু। তা আমার বেবিটা কি দুপুরে কিছু খাইছে? খাইছে। আর আমার বাবুটাকে কিছু খাইছে? সেও খাইছে। আচ্ছা বেবি, তোমার আসতে এত দেরি হলো কেন? তোমার হবু শাশুড়ি তো আসতেই দেয় না, কি করব বলো? তাও ঠিক, কিন্তু আমার শাশুড়িটাও অনেক ভালো। ভালো না চাই, আমার বাবুর সাথে দেখা করতে দেয় না, সে আবার ভালো? এই, তুমি আমার শাশুড়িকে একদম কিছু বলবা না, বলে দিলাম। কেন বলবো না? আমার বাবুর সাথে যে আমাকে দেখা করতে দেবে না সেই খারাপ, বুঝছো? বুঝলাম। কি বুঝলে? বুঝেছি যে আমার বেবিটা আমাকে অনেক ভালোবাসে। আমার বাবুটা কি আমায় ভালোবাসে না? সেও তোমাকে অনেক ভালোবাসে। মুয়া। আমি আর ফারজানা মিটি মিটি হাসছি, আর চোখে দেখছি তানিয়া আপু রাগে ফুলছে, কিন্তু কিছু বলতে পারছে না। একটু পর রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। আমি আর ফারজানা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছি শুধু। একটু পর আমিও ছাদ থেকে রুমে চলে আসলাম। পরে বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। রাত 8টার দিকে বাসায় এসে ফ্রেশ হয়ে পড়তে বসছি। প্রায় 2 ঘন্টা পড়লাম। তারপর খাবার খেয়ে ফেসবুকে ঢুকলাম। ঢুকে আমি ইন এ রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে বের হয়ে আসলাম, কারণ এখন লাইনে থাকলে বেশি মজা পাবো না। মজা পাবো কাল কলেজে গেলে। পরে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে মায়ের ঝাঁটার বাড়ি খেয়ে ঘুম থেকে উঠলাম। উঠে গোসল করে নাস্তা খেয়ে কলেজে যাওয়ার জন্য বের হলাম, কিন্তু আজকে তানিয়া আপুকে দাঁড়িয়ে থাকতে দেখলাম না। পরে দেখি ফারজানা আমাকে ডাকছে ওর সাথে যাওয়ার জন্য, তাই আমি ফারজানার সাথে হেঁটে হেঁটে কলেজে যাচ্ছি। একটু পর পিছনে তাকিয়ে দেখি তানিয়া আপু আসছে, তাই আমি আর ফারজানা ক্লোজ হয়ে হাঁটছি আর হেসে হেসে কথা বলতে বলতে যাচ্ছি। আর তা দেখে তানিয়া আপু রাগে ফুঁসছে, কিছু বলতে পারছে না। তারপর আমরা কলেজে চলে আসলাম। একটু পর ফারজানা একটা কাজ করলো, আর তা দেখে তানিয়া আপু আর সেটা আমি এমনি বলছিলাম। আর আমি কি জানতাম যে তুই এমন করবি? যদি জানতাম তাহলে অমন করতাম না। আর তুই কিস করার সময় ওইরকম রেসপন্স দিতাম না। আর এই মেয়ে অন্য ছেলের সাথে ঘুরুক, কিন্তু তোর সাথে ঘুরতে পারবে না, এটাই আমার শেষ কথা। আসলে আপু, রবিন কিন্তু আপনাকেই ভালোবাসে। আমরা আপনার মুখ দিয়ে ভালোবাসি কথাটা বের করার জন্য এই অভিনয়টা করছি। ফারজানা এতক্ষণ চুপ থাকার পর এই কথা বলল। আমি এবার শেষ। এই মায়ারে কে কইছে যে এখনই সব বলতে? এখন তো তানিয়া আপু আমাকে মেরেই ফেলবে। তাই আমি দৌড় দেওয়ার জন্য যেই পিছনে পা বাড়াইছি, অমনি ওই দাঁড়া, কই ভাগস? না মানে আপু। তোতলাস কেন? আর তুই আমাকে আপু বলবি না, এই শেষবারের মতো বলে দিলাম। তুই আমার সাথে এমন অভিনয় করতে পারলি? আচ্ছা আপু, বলবো না, তাহলে কি বলবো? আচ্ছা আপু, বলবো না, তাহলে কি বলবো? আর আপনি তো বলেছিলেন আমায় ভালোবাসেন না, তাই কি করব? আপনার মুখ থেকে ভালোবাসি শুনবো বলেই তো এই অভিনয় করলাম। তুই আমার নাম ধরে ডাকবি আর তুমি করে বলবি, আর কোনোদিন আপু বা আপনি করে বলবি না। তুই জানিস তোর এই অভিনয়ের জন্য রাতে কত কান্না করছি আমি? আমার জন্য তুমি কান্না করছো? তুমি যদি কাল বলতে আমায় ভালোবাসো তাহলে তো আর কান্না করতে হতো না। আচ্ছা, এখন সব বাদ দাও। তুমি বলছো আজকে আমি বিয়ে করবা, সেটার কি হলো? সত্যি কি বিয়ে করবা নাকি মিথ্যা কথা বললা? কি করবা নাকি? করব। আগে চলো তোমার আব্বু আম্মু আর আমার আব্বু আম্মুকে রাজি করাই, তারপর। তাহলে এখনো কেন দাঁড়িয়ে আছো? চলো তাড়াতাড়ি বাসায়। তারপর আমি আর তানিয়া আপু, থুক্কু আপু বলা যাবে না, আমি আর তানিয়া রিক্সা ডাক দিয়ে রিক্সায় উঠলাম। আমি কোনোদিন কোনো মেয়ের সাথে এক রিক্সায় বসি নাই, তাই আমি যথেষ্ট পরিমাণে তানিয়ার থেকে দূরে বসেছি। কিন্তু তানিয়া ততই আমার সাথে ঘেঁষে বসছে। কি করছো? এত চেপে বসছো কেন? আমার হবু স্বামীর গা ঘেঁষে বসেছি, তাতে তোমার কি হয়েছে? আমি কিছু না বলে ভাবছি আসলেই তো ঠিকই বলেছে। এখন তো সে আর আমার বড় আপু না যে সমস্যা হবে, তাই আমিও চেপে বসে ওর হাতটা ধরলাম। দেখি আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে, তাই আমি ভাবলাম হয়তো ভালো লাগছে না, তাই আমি ওর হাতটা ছেড়ে দিলাম। ও মা, এ কি? হাত ছেড়ে দিয়ে মনে হয় মহা ভুল করছি। ওই তুই হাত ছাড়লি কেন?
আমি ভাবলাম তোমার ভালো লাগছে না তাই ছেড়ে দিছি। আমি তোকে কি একবারও বলেছি যে আমার খারাপ লাগছে? তুই এত বেশি বুঝিস কেন? আচ্ছা মাপ চাই, আর বেশি কিছু বুঝবো না, এখন থেকে যা বলবা তাই করব। মনে থাকে যেন। পরে তানিয়া নিজেই আমার হাত ধরলো, এমন ভাবে ধরছে মনে হয় আমি কোনো পলাতক আসামি যে ছেড়ে দিলেই ভেগে যাব। পরে বাসায় এসে সিঁড়ি দিয়ে উপরে উঠছি, এমন সময় তানিয়া বলল, তুই ঘরে গিয়ে তোর মাকে বলবি তোর বাবাকে বলার জন্য আজকে যদি আমার সাথে তোর বিয়ে না দেয় তাহলে আমি সুইসাইড করব। তাইলে দেখবি বিয়ে দিয়ে দিবে, আর আমিও একই কথা বলবো। আল্লাহ কি সাংঘাতিক মেয়ে গো তুমি। আমি আমার ভালোবাসা পাওয়ার জন্য সব করতে পারি, আর যদি আজকে বিয়ে না দেয় তাহলে আমি সত্যি কথা আর বলতে দিলাম না, তার আগেই 4 ঠোঁট এক করে দিলাম। ছাড়ার পর আর কোনো তোমার কি আমার সাথে কথা বলার জন্য অনুমতি নিতে হবে নাকি? না, কথাটা এমন তাই অনুমতি নিচ্ছি। কি এমন কথা বলো শুনি। আমাদের ওপরতলার মোর্শেদ ভাইয়ের মেয়ে তানিয়া আছে না, ওর না বলছে সুইসাইড করবে। কি বলো এসব? ও কেন সুসাইড করবে? শুনেছি মেয়েটা অনেক ভালো, কিন্তু একটু রাগী। তাহলে সুসাইড করবে কেন? ও বলছে আজকে রাতের মধ্যে যদি ওর বিয়ে না দেয় তাহলে নাকি ও সুইসাইড করবে। বিয়ে করবে? বিয়ে দিয়ে দিক না, তা পাত্রটাকে। সেটাই তো সমস্যা। কিসের সমস্যা? সমস্যা হলো পাত্র তোমার ছেলে রবিন। কি বলো এসব? রবিন তো ওর থেকে ছোট, তাহলে কিভাবে সম্ভব এটা তুমি বলো। সেটাও ঠিক আছে, কিন্তু ওরা একে অপরকে ভালোবাসে, আর তানিয়া সুইসাইড করলে তো রবিনও কিছু একটা করে ফেলবে, তখন আমরা কি করব? তাই বলে নিজের থেকে 3 বছরের বড় মেয়েকে বিয়ে করবে? তো কি হয়েছে, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কি ভুলে গেছ? উনিও তো ওনার থেকে 15 বছরের মেয়ে মা খাদিজা রাদিয়াল্লাহুকে বিয়ে করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মহামানব। তুমি তোমার ছেলেকে তার সাথে তুলনা করছো কেন? আর তোমার ছেলে কি এমন মহান কাজ করেছে যে মহামানবের সাথে তুলনা করছো? আমি তুলনা করছি না, কিন্তু আমরা তো ওনারই উম্মত, তাই বলছি তুমি এদের বিয়েটা মেনে নাও। আগে ওর বাবা মায়ের সাথে কথা বলি, তারপর সিদ্ধান্ত নেব, এর আগে না। আচ্ছা বলো। পরে বাবা বসা থেকে উঠে মনে হয় তানিয়াদের বাসায় গেল, আর আমি এসব কথা আড়াল থেকে শুনছিলাম। মা আমার কাছে এসে বলল, তোর বাবাকে বলছি এখন তানিয়াদের বাসায় গেছে, মনে হয় আজই তোদের বিয়ে হয়ে যাবে। মা তোমাকে অনেক ধন্যবাদ। ধুর বোকা ছেলে, মাকে কেউ ধন্যবাদ দেয়? না মা, কিন্তু তোমার মতো কেউ হয় না। হয়েছে, এখন যা একটু রেস্ট নে, তোর বাবা আসুক, দেখি কি বলে, পরে শপিং করতে যাবি। আচ্ছা। পরে আমি রেস্ট নিতে গেলাম। আসলে আমার বাবা মা অনেক ভালো, আর আমি আমার বাবা মার সাথে অনেকটাই ফ্রি হয়ে কথা বলি, কারণ তারা আমায় বলে মনে যা আছে সব প্রকাশ করতে, নয়তো ভবিষ্যতে অনেক কষ্ট পেতে হবে। তাই আমিও সব কথা শেয়ার করি, কিন্তু নিজের বিয়ের কথা কিভাবে নিজের মুখে বলি। তাই মাকে বলছি, আর বাবা কি করলো দেখলেনি তো। একটু পর বাবা এসে বলল রাতে বিয়ে হবে। আমি তো দরজা বন্ধ করে খুশিতে লুঙ্গি ড্যান্স দেওয়া শুরু করলাম। তারপর আর কি, বিয়েটা হয়ে গেল। বাসর ঘরে ঢুকে বললাম, এই তুমি নিচে বিছানা করছো কেন? কেন মানে? ঘুমানোর জন্যই তো করা হয়েছে। তুমি আমার সাথে বিছানায় শুবে, তুমি নিচে শুতে পারো না। এই যে মিস্টার, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। কিসের ভুল? আমি নিচে ঘুমাবো না, তুই ঘুমাবি, যা নিচে যা। কি আবল তাবল কথা বলছো? তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা একদম ঠিক আছে, তুই যা নিচে ঘুমা, আর আমাকে একদম ছুবি না বলে দিলাম। না, আমি নিচে ঘুমাবো না। আর তুমি আমার বউ, আমি তোমাকে ছুবে না তো কে ছুবে বলো? কারো ছোঁয়া লাগবে না, তুই নিচেই ঘুমাবি, যা, আর আমাকেও ঘুমাতে দে। প্লিজ তুমি বোঝার চেষ্টা করো, আমি কোনোদিন নিচে ঘুমাই নাই যে এখন নিচে ঘুমাবো। ঘুমাস নাই, এখন ঘুমাবি। বলেই তানিয়া খাটে শুয়ে পড়লো। আমি আর কোনো কথা বলতে পারলাম না, তাই বাধ্য হয়ে নিচে শুয়ে পড়লাম। আসলে আমার কয়েকটা হারামি বন্ধু ওরে বলছে আমি নাকি আগে আরো 4-5টা প্রেম করছি, তাই বউ আমার সাথে এমন করছে। ধুর, ভালো লাগে না। বাসর ঘরে এমন হবে জানলে বিয়েই করতাম না। ও আল্লাহ, তুমি কই, একটা দড়ি ফালাও, আমি উপরে উঠে যাই, আর ভালো লাগে না। এসব ভাবতে ভাবতে কখন যে আমি ঘুমিয়ে গেছি বুঝি নাই।
সকালে একটু আগে যখন ঘুম ভাঙলো দেখি আমি নড়তে পারছি না, তাই চোখটা ভালো করে খুলে দেখি তানিয়া আমার উপর শুয়ে আছে। তাই ভয়ে আমি তাড়াতাড়ি উঠে পড়লাম, না জানি আবার কি বলবে। আমি উঠছি তাই তানিয়ারও ঘুম ভেঙে গেছে, আর উঠেই ওই তুই উঠলি কেন? না মানে তুমি আমার উপর শুয়ে আছো তো, তাই ভাবলাম যদি আমি ছুঁই তাহলে তোমার সমস্যা হবে। এটা বলেই আমি বাথরুমে ফ্রেশ হতে চলে গেলাম। ওকে আর কথা বলতে দিলাম না, আমার কিছু বলার নাই। যে মেয়ে তার স্বামীকে নিচে ঘুম পাড়ায় তার সাথে আমার কথা নাই। আমার অনেক কষ্ট হয়েছে নিজে শুতে। আমার মনে হয় না তানিয়া আমাকে ভালোবাসে, যদি ভালোবাসতই তাহলে এমন করতো না। আমি ফ্রেশ হয়ে ঘরে এসে দেখি তানিয়া নেই, মনে হয় বাইরে গেছে। তাই আমিও আর খোঁজাখুঁজি না করে কলেজ ড্রেস পরে রেডি হয়ে বসার ঘরে গেলাম। গিয়ে দেখি সবাই বসে আছে, আর আমাকে কলেজ ড্রেস পরা দেখে কি রে, তুই কি আজই কলেজে যাবি? যাব। কেন, যেতে কি মানা আছে নাকি? মানা হবে কেন? কাল বিয়ে করলি আর আজই কলেজে যাবি, তাই বলছিলাম। না মা, আমি আজকে কলেজে যাব। বিয়ের জন্য কি আমার পড়াশোনা থেমে থাকবে নাকি? আমি আমার মতোই চলবো। আচ্ছা খেয়ে যা, তোর সাথে পরে কথা বলবো। না আমি এখন খাবো না, একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে, তাই আর খাবো না, আসি। আচ্ছা যা। আমি চলে আসলাম, কিন্তু তানিয়াকে কিচ্ছু বলিনি, আর ওর দিকে তাকাইও নাই। তাকিয়ে লাভ নাই, কারণ রাতে যে কাজ করছে এরপর থেকে আমার মনে হয় শুধু আমাকে কষ্ট দেওয়ার জন্যই বিয়ে করছে। আমি কলেজে চলে আসলাম। যেই না ক্লাসে গেছি দেখি সবাই আমার দিকে ভূত দেখার মতো তাকিয়ে আছে। ওদের কাছে গিয়ে, কি রে এভাবে তাকিয়ে আছিস কেন? কাল তুই বিয়ে করলি আর আজ কলেজে? কেন আসতে পারি না মনে হয়? আসতে পারিস তো, এখন নতুন বিয়ে করেছিস। কই একটু ভাবির সাথে কয়দিন মজা করবি, তা না করে কলেজে আসলি, তাই বললাম। আমার ইচ্ছা, আমার যখন মন চায় কলেজে আসবো, যখন মন চাইবে না কলেজে আসবো না। আর কিছু বলল না, ওরা বুঝে গেছে আমার মন খারাপ, তাই এমন করছি। পরে আমি সব ক্লাস করে ক্লাস থেকে বের হলাম। যেখানে আমি কোনোদিন সব ক্লাস করি না, সেখানে আজ আমি সব ক্লাস করছি। আর তা দেখে সবাই অবাক। আমার ফোন বন্ধ করে রাখছি, কেউ ফোন দিলে পাবে না। আর বাসা থেকে না খেয়ে আসছি যখন, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে দেখি মন ভরে নাকি পেট ভরে। পরে বন্ধুদের সাথে রাত 8টা পর্যন্ত আড্ডা দিলাম। পরে মোবাইল খুলে দেখি মায়ের আর বাবার নাম্বার থেকে প্রায় 100টা কল আসছে, আর তানিয়ার নাম্বার থেকে আসছে 150টার মতো। তাই আমি ভাবলাম বাসায় কিছু হয়েছে নাকি, তাই তাড়াতাড়ি বাসার দিকে রওনা দিলাম। হাঁটছি, এমন সময় তানিয়ার নাম্বার থেকে কল আসলো। আমি ধরলাম না, আবার হাঁটতে শুরু করলাম। কিছু দূর যেতেই মায়ের নাম্বার থেকে কল আসলো। মা বলো। ওই হারামজাদা, তুই কই? সারাদিন বাসায় ফিরিস নাই কেন? আর তোর ফোন বন্ধ কেন? মা, আমি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, তাই দেরি হয়ে গেছে, আর ফোন এমনি বন্ধ রাখছি। তুই এখনই বাসায় আয়। বাসার কাছে আছি, আসছি। আচ্ছা জলদি আয়। পরে ফোনটা পকেটে রেখে বাসার দিকে হাঁটতে লাগলাম। বাসায় এসে কলিং বেল দিতেই দরজা খুলে গেল। মনে হয় আমার জন্যই অপেক্ষা করছিল। আমি ভেতরে ঢুকে তো অবাক। ভিতরে ঢুকে দেখি আমার মা বাবা, তানিয়ার মা বাবা সবাই বসে আছে, কিন্তু তানিয়াকে দেখছি না। তানিয়া কই? আইসে হারামজাদা, ওই কই ছিলি এতক্ষণ? তুই জানিস বাসার কি অবস্থা? কি হয়েছে বাসায়? তুই জানিস বৌমা এখনো কিছু খায়নি, সেই সকাল থেকে না খেয়ে আছে। ও কেন না খেয়ে আছে? তুই নাকি ওর সাথে রাগ করছিস, তাই না খেয়ে আছে। আচ্ছা আমি দেখছি বলেই নিজের রুমের কাছে গেলাম। গিয়ে দেখি দরজা ভিতর থেকে বন্ধ, তাই কয়েকটা টোকা দিলাম, কিন্তু খুলছে না। পরে তানিয়াকে ডাক দিয়ে বললাম দরজা খুলতে। আমার কণ্ঠ শোনা মাত্রই দরজা খুলে দিয়ে আমাকে ভেতরে টেনে নিয়ে গেল। তারপর দরজা লক করে আমার শার্টের কলার ধরে শুরু করে দিল। কি শুরু করলো বুঝেন নাই? আচ্ছা দাঁড়ান বুঝাই বলি। তানিয়া আমার সুন্দর গালে ভালোবাসার অত্যাচার শুরু করে দিল। এরপরেও যারা বুঝেন নাই তারা হচ্ছে শিশু, আর শিশুরা এই গল্প থেকে দূরে থাকুন। কি হচ্ছেটা কি? আমার দম বন্ধ হয়ে যাচ্ছে তো, ছাড়ো, একটু দম নিতে দাও। চুপ করে থাকো, বেশি কথা বলবা না। যা করছি করতে দাও, সারাদিন কষ্ট দিয়ে তো মন ভরেনি,
এখন একটু আদর করছি তাও ওনার সমস্যা। বলেই কেঁদে দিল। আমি কিভাবে কষ্ট দিছি? তুমি তো আরামে আছো, আর এখন কান্না করছো কেন? আমি কই আরামে আছি? তুমি না থাকলে যে আমার কিছুই ভালো লাগে না। আর আমি জানি তুমি কেন এত রাগ করে আছো। তুমি সারাদিন মোবাইল বন্ধ করে রাখছো কেন, এটা বলো। আমি এমনি ফোন বন্ধ রাখছি, আমি কারোর উপর রাগ করিনি। আর তুমি সারাদিন না খেয়ে আছো কেন? যাও খেয়ে নাও। আমি তোমাকে ছাড়া খাবো না, আগে তুমি খাবে পরে আমি খাবো। আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো। না খেলে নাই, আমিও খাবো না। আর আমি কেনই বা রাগ করব? তুমি তো কোনো অন্যায় করনি যে আমি রাগ করব। না, আমি কালকে রাতে তোমার সাথে অনেক অন্যায় করছি। তোমার বন্ধুরা কি বলছে না বলছে তা শুনে আমি তোমাকে শাস্তি দিছি, আর ওই শাস্তির ফল আমি এখন পাচ্ছি। আমি তো তোমাকে কিছু বলিনি যে তুমি শাস্তির ফল পাচ্ছ। আর তুমি বা কখন আমাকে শাস্তি দিলে? আমার তো মনে নেই। আমি জানি তুমি যা করো সব ঠিক করো। তুমি তো কোনো ভুল করতেই পারো না, সব ভুল তো আমি করি। দেখো, সারাদিন অনেক কষ্ট দিছো, প্লিজ আর কষ্ট দিও না। আমি আর নিতে পারছি না, প্লিজ আমাকে মাফ করে দাও। তুমি কোনো ভুল করো নাই, আমি ভুল করছি। আগে তুমি খাবার খাবে, পরে আমি তোমাকে সারাদিনের সব ভুলের মাসুল দিব। কি মাসুল দিবা শুনি? যা করার করব, আগে তুমি খেয়ে নাও, তারপরে বলবো, এর আগে না। চলো খাবে, আমারও অনেক ক্ষুধা লাগছে, চলো। না, আমি খাবো না। কেন খাবে না? আমি তো মাফ চেয়ে নিছি, তাও কেন খাবে না? তুমি না খাইয়ে দিলে আমি খাবই না। ও তাই? আমার পিচ্চি বড়টা আমার হাতে খাবে বুঝি? যাও, অনেক ক্ষুধা লাগছে। পরে তানিয়া খাবার আনতে গেল। আপনারা হয়তো ভাবছেন এত তাড়াতাড়ি মাফ করলাম কেন? আরে ভাই, বউটা তো আমার, তাহলে আমি রাগ করলে তো আমারই ক্ষতি, তাই না? যদি আমি রাগ করি তাহলে তো ভালোবাসা পাবো না, তাই আর রাগ করি নাই। একটু পর তানিয়া খাবার নিয়ে আসলো, হাতে 2টা প্লেট নিয়ে আসছে। তাই, এই তুমি 2 প্লেটে খাবার আনছো কেন? শুধু কি তুমি খাবে, আমি খাবো না? দুইজনে 1 প্লেটে খাবো। তুমি আমায় খাইয়ে দিবা আর আমি তোমায়। কি খাবে না আমার হাতে? ও মা, বলতে দেরি, অথচ ভাত এনে খাইয়ে দিতে দেরি হলো না। পরে আমিও খাইয়ে দিলাম। খাওয়া শেষে তানিয়া প্লেট ধুতে নিয়ে গেল। সব কাজ শেষ করে 10টার দিকে রুমে আসলো। আর আমি প্রায় ঘুমিয়ে পড়ছিলাম, কিন্তু উনি এসে টানাটানি শুরু করে দিল। এই উঠো, এই উঠো। আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো, তাই বললাম, আচ্ছা উঠছি। আমি তো ভুলেই গেছিলাম তুমি খাটে ঘুমাবে আর আমি নিচে, বলেই মনে মনে হাসতে লাগলাম। ওই কি বললি তুই? নিচে ঘুমাবি মানে? তুই এখানেই আমার পাশে ঘুমাবি। আর যদি কোনোদিন শুনি আমাকে ছাড়া অন্য জায়গায় শুবি, তাহলে তোর খবর করে ছাড়বো বলে দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো করে বললেই তো হয়, এত ভয় দেখাও কেন? আমি তো তোমায় ছাড়া ঘুমাবো না, শুধু একটু দুষ্টামি করছিলাম আর কি। এখন শুয়ে পড়ো, আমি লাইটটা বন্ধ করে আসছি। পরে তানিয়া লাইট বন্ধ করে ডিম লাইট জ্বালিয়ে দিল। আহ, কি রোমান্টিক সময় রে ভাই। লাল ডিম লাইটের আলোয় তানিয়াকে পরীর চেয়েও অনেক সুন্দর লাগছে। কি দেখছো এমন করে? আমি আমার পরীর চেয়েও সুন্দর বউটাকে দেখছি। শুধু কি দেখেই যাবে নাকি আর কিছু করবে? আর কি করব? না, কিছু করা লাগবে না, তুমি ঘুমাও। বলেই আমার বুকের উপর থেকে উঠে বালিশে শুয়ে পড়ল। এই, আমি তো মজা করছিলাম, তুমি কি রাগ করছো? বলেই ওকে জোর করে আমি আমার বুকে নিয়ে আসলাম। ছাড়ো আমায়, ছাড়ো। আমি আমার বউকে ধরছি, তাতে তোমার কি? তাই তো। আচ্ছা, আমার একটা কথা রাখবে? কি কথা বলো? জীবন দিয়ে হলেও তোমার কথা আমি রাখার চেষ্টা করব। জীবন দেওয়া লাগবে না, শুধু ভালোবাসা দিলেই হবে। কি কথা বলো? আমার না একটা বেবি লাগবে তোমার মতো। বলেই আমার বুকে মুখ লুকালো লজ্জায়। তাই বুঝি? এর জন্য কি করা লাগবে একটু শুনি। কেন, তুমি মনে হয় জানো না? আমি তো পিচ্চি ছেলে, আমি কি করে জানবো তুমি আমার বড়? তুমি শিখিয়ে দাও। তাই বুঝি আমার পিচ্চি বর? আর কিছু বলতে পারলাম না, তার আগেই ইতিহাস গড়া শুরু হয়ে গেছে। এই ইতিহাসের কথা কোন বইও পাবেন না।
শুধু বিবাহিতরাই জানে। সকালে ঘুম ভাঙার পর দেখি তানিয়া আমার বুকে নেই। তাহলে গেল কই? ওই তো বাথরুম থেকে গুনগুনের আওয়াজ আসছে, তার মানে বাথরুমে আছে। মনে হয় গোসল করতে গেছে। তাই আমি আবারও ঘুমিয়ে পড়লাম, কারণ যে পর্যন্ত তানিয়া এসে আমাকে ডাক না দিয়ে তুলবে সে পর্যন্ত আমি উঠব না। একটু পর বাথরুমের দরজা খোলার আওয়াজ পেলাম, তাই তাড়াতাড়ি শুয়ে পড়লাম। চোখ হালকা খুলে দেখি তানিয়া ড্রেসিং টেবিলে বসে সাজছে, কিন্তু মনে হলো সাজায় মন দিতে পারছে না। একটু পর তানিয়া উঠে আমার দিকে আসতে লাগলো, তাই আমি আমার চোখ বন্ধ করে ফেললাম। আমার কানের কাছে এসেই ওর ভেজা চুল আমার কানে দিয়ে সুরসুরি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ও মনে হয় জানে না যে আমার সুরসুরি নাই, তাই দিয়েও লাভ নাই। একটু পর আর সহ্য করতে না পেরে আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট মিশিয়ে দিল। আহ, কি আনন্দ! এই আনন্দ কি আর সহ্য হয়? তাই আমিও রেসপন্স দেওয়া শুরু করলাম। প্রায় 5-7 মিনিটের মতো এই সুখের সাগরে ভাসলাম আমরা দুজনে। তানিয়া যখন ছাড়া পেল, ওরে আমার দুষ্টু পিচ্চি বর, জেগে থেকে মজা নেওয়া হচ্ছে তাই না? তো কি করব? ঘুম থেকে উঠে তো দেখি তুমি নেই, পরে দেখি বাথরুম থেকে বের হচ্ছ। তাই ভাবলাম একটু দুষ্টুমি করে দেখি, যদি ভালো কিছু হয়। তাই নাকি? তা কি ভালো হয়েছে শুনি? এই যে হইছে, এটাই তো ভালো। যাহ দুষ্টু, কোনো শরম নেই তোমার? শরম থাকলে সিনিয়র আপুর প্রেমে পড়তাম না। ওই খবরদার আপু বলবে না, নইলে খেয়ে ফেলবো। আচ্ছা, লবণ মরিচ নিয়ে আসো আর খাওয়া শুরু করো। লবণ মরিচ লাগবে না, এমনিতেই কাঁচা খেয়ে ফেলবো। চি চি, তোমার ঘৃণা নাই নাকি? তুমি আমাকে কাঁচাই খেয়ে ফেলবে? তোমাকে কাঁচা খাবো না রান্না করে খাবো এটা আমার ব্যাপার। আচ্ছা খেও, শুধু বলো কোথা থেকে খাওয়া শুরু করবা, এটা বলো। বলছি না ওইটা আমার ব্যাপার, তুমি চুপ করে থাকো আর রেডি হয়ে নাও, একসাথে কলেজে যাব। সে না হয় হয়ে নিব, কিন্তু তার আগে আরো একটা দাও না। কি দিব? একটু আগে যেটা দিলা ওইটা আবার দাও না। আর না, অনেক দেরি হয়ে যাচ্ছে। যাও বলছি, রেডি হয়ে নাও। না, আগে দিবা তারপরে। ওই তুই যাবি নাকি? আর কথা না বলে দিলাম বাথরুমে দৌড়, কারণ আমি জানি তানিয়া রেগে গেলে তুই তোকারি শুরু করে দেয়, আর আমি তানিয়ার এই চেহারাকে অনেক ভয় পাই। বাথরুমে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে কলেজ ড্রেস পরে একেবারে রেডি হয়ে খাবার খেতে গেলাম। গিয়ে দেখি সবাই খাবার টেবিলে বসে আছে, মনে হয় আমার জন্য অপেক্ষা করছে। তাই আমিও যোগ দিলাম খাবার টেবিলে। আউ বলেই একটা চিৎকার দিলাম। খাবার খাচ্ছি এমন সময় তানিয়া আমার পায়ে একটা চিমটি কাটলো, তাই আমি চিৎকার দিয়ে উঠলাম। কি হয়েছে? এইভাবে চিৎকার দিস কেন? কই কিছু না মা, আমার মনে হয় ওকে মশা কামড় দিছে। মা, অনেক বড় মশা। চুপচাপ খা এখন। আমি আর কিছু না বলে খেতে লাগলাম। তানিয়া সবার প্লেটে খাবার বেড়ে দিচ্ছে আর আমরা খাচ্ছি। পরে আমি বললাম, এই তানিয়া তুমিও খেয়ে নাও। না, পরে খাবো, তোমরা আগে খেয়ে নাও। না মা, তুইও বস, খেয়ে নে আমাদের সাথে। না না মা, তোমরা খেয়ে নাও। না, বসে খেয়ে নে। কি করে খাবো? হাতটা তো কেটে গেছে। কি করে তোমার হাত কাটছে? কিভাবে কাটছে? এই তো রান্নাঘরে পেঁয়াজ কাটতে গিয়ে। একটু সাবধানে কাজ করতে পারো না? রবিন, তুই ওকে খাইয়ে দে বাবা। আচ্ছা। পরে আমি তানিয়াকে খাইয়ে দিতে লাগলাম, আর ও আমাকে চোখ টিপ মারলো। আমি বুঝে গেছি ওর হাত কাটেনি, আমার হাতে খাওয়ার জন্য এই নাটক করছে। বাহ, ভালো তো, এখন থেকে আমিও এমন করব। পরে খাওয়া দাওয়া শেষ করে তানিয়া গেল রেডি হতে, আর আমি সোফায় বসে বসে মোবাইল টিপছি। একটু পর তানিয়া রেডি হয়ে আসলো, তারপর আমরা কলেজের দিকে হাঁটা শুরু করলাম। একটা রিক্সা ডাকো, আমি হাঁটতে পারছি না। আচ্ছা। পরে রিকশায় উঠে আমি আর তানিয়া কলেজে যাওয়া শুরু করলাম। আমি তানিয়ার হাতের দিকে তাকিয়ে আছি। অনেক ইচ্ছে করছে তানিয়ার হাতটা ধরতে, কিন্তু সাহস করতে পারছি না। আমার তাকিয়ে থাকা দেখে তানিয়া নিজেই আমার হাত ধরলো আর কানে কানে বলল, এত লজ্জা কেন নিজের বইয়ের কাছে? আমি কিছু না বলে একটা মুচকি হাসি দিলাম। পরে কলেজে আসার পর তানিয়া আমায় বলল, ওই একদম সোজা ক্লাসে যাবা, আর খবরদার কোনো মেয়ের দিকে তাকিয়েছো তো খবর আছে বলে দিলাম। ঘরে যদি তোমার মতো এত সুন্দরী আর এত মিষ্টি বউ থাকে, তাহলে কি কেউ অন্য মেয়ের দিকে তাকাবে? আমি তাকাবো না, চিন্তা করো না। জানি তুমি কেমন। মেয়ে দেখলে যে লুচুগিরি করে সে নাকি মেয়েদের দিকে তাকায় না। এটা তুমি কি বললা?
আমি লুচু? লুচু নয় তো কি আর কথা বলো না তো। ক্লাসে যাও, আমারও ক্লাস আছে, দেরি হয়ে যাচ্ছে। পরে আমরা যে যার মতো ক্লাসে চলে গেলাম। আর ক্লাসে স্যারের পড়ায় মনোযোগ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ক্লাসে মন বসছে না। বারবার কাল রাতের ইতিহাসের কথা মনে পড়ছে। পরে ক্লাস শেষ করে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে বের হলাম। বের হয়ে দেখি তানিয়া ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে আর কার সাথে যেন কথা বলছে। কার সাথে কথা বলছে তা দেখার জন্য একটু সামনে এগিয়ে গেলাম। এ কি, এটা তো নিলয় ভাই, ইনি তো তানিয়ার সাথেই পড়ে। একটু সামনে গিয়ে দেখি কি কথা বলে ওরা। প্লিজ তানিয়া, একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তাতে আমার কি? আমি তোমাকে ভালোবাসি না, আমি শুধু রবিনকে ভালোবাসি। আরে ও তো পিচ্চি ছেলে, ওকে তুমি কিভাবে ভালোবাসো? রবিন পিচ্চি হোক তাতে তোমার কি? আমি ওকেই ভালোবাসি। আর ও আমার স্বামী। আমার স্বামী সম্পর্কে আর একটা বাজে কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না। একটা পিচ্চি ছেলেকে বিয়ে করেছো, আমার মতো একটা হ্যান্ডসাম ছেলেকে রেখে ওইরকমই একটা ছেলেকে বিয়ে করেছো। ওকে তোমার সাথে মানায় না তানিয়া, তোমাকে শুধু আমার সাথে মানায়। তানিয়া নিলয়কে থাপ্পড় মারলো, আর তাও আমার জন্য। আমি তো দেখে অবাক। তোর কাছ থেকে শিখতে হবে আমাকে কার সাথে মানায় আর কার সাথে মানায় না। জানোয়ার, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আর কোনোদিন যদি তোকে আমার সামনে দেখি তাইলে ওই দিন তোরে শেষ করে ফেলবো। এই বলে তানিয়া চলে আসতে লাগলো, আর নিলয় তানিয়ার হাত ধরলো। আর তা দেখে আমার মাথা গরম হয়ে গেছে। তাই আমি বললাম, নিলয় ভাই, হাতটা ছাড়েন। আয়সা পড়ছে তোমার পিচ্চি বড়। পিচ্চি হলেও ভালো আছি। আমি তো আপনার মতো লম্পট না যে অন্যের বইয়ের হাত ধরে টানাটানি করব। ওর হাতটা ছাড়েন বলছি। যদি না ছাড়ি তো কি করবি তুই? আমি আর কিছু বললাম না, ডাইরেক্ট মেইন জায়গায় দিলাম লাথি। মনে হয় না আর বাবা হতে পারবে। নিলয়ের ভবিষ্যৎ অন্ধকার করে দিলাম। জীবনে কোনো মেয়ের সাথে কিছু করার আগে 1 কোটি বার ভাববে। আমি তানিয়াকে নিয়ে চলে আসলাম। আশেপাশে তাকিয়ে দেখি সবাই আমার কাজের জন্য হাততালি দিচ্ছে, আর তানিয়া তো আমার দিকে অবাক চোখে চেয়ে রয়েছে। বাসায় এসে আমি কোনো কথা না বলে রুমে এসে বাথরুমে চলে গেলাম ফ্রেশ হতে, সাথে গোসলও করব। কিন্তু পানি ঢালার পর মনে পড়ছে আমি তো কাপড়ই নিয়ে আসি নাই। তাই আম্মুকে ডাকতেছি, মা, ও মা, আমার কাপড় দিয়া যাও তো, আমি কাপড় আনি নাই। কে যেন রুমে আসলো, বুঝলাম না, তাও বললাম আমি কাপড় নিয়ে আসি নাই, একটু কাপড়টা দেন যেই রুমে আইছেন। পরে আমার আলমারি খোলা শব্দ পেলাম, কিন্তু বাইরে তাকাতে পারছিলাম না লজ্জার কারণে। একটু পর বাথরুমের দরজায় কে যেন টোকা দিল। তাই আমি হালকা করে খুলে দেখি, আরে এটা তো তানিয়া। তাই আমি ওকে টেনে ভিতরে নিয়ে আসলাম। এই কি করছো তুমি? ছাড়ো, ভিজে যাবো তো। ভিজলে কিছু হবে না, এখন তুমি আমার সাথে গোসল করবা। ছি, কি বাজে হাসি দিলা তুমি। আচ্ছা, গোসল করব ঠিক আছে, কিন্তু আমি তো কাপড় নিয়ে আসি নাই। আগে কাপড় নিয়ে আসি, তারপর না হয় একসাথে গোসল করব। আমি তোমাকে বিশ্বাস করি না, তুমি এখনই আমার সাথেই গোসল করবা। পরে আমি পানির ট্যাপ ছেড়ে দিলাম, দুজনে ভিজে গেলাম। পরে আর কি, বাকিরা যা করে গোসল করার সময় বউ পাশে থাকলে, আমিও তাই করলাম। এইভাবেই আমাদের দিনগুলো যেতে লাগলো দুষ্টু মিষ্টি ভালোবাসার মধ্য দিয়ে। কয়েক মাস পর একদিন দেখি তানিয়া বমি করছে আর মাথা ঘুরে পড়ে গেল। আর আমি তা দেখে অনেক ভয় পেয়ে গেলাম। সাথে সাথে ডাক্তার আনা হলো। তানিয়ার বাবা মাও আসলো। পরে ডাক্তার চেক আপ করে যা বলল তা শুনে আমি এত খুশি হয়েছি তা বলার মতো না। আমি নাকি বাবা হব, এটা শুনে কোন বাবার মাথা ঠিক থাকে আপনারাই বলুন। আমার মাথাও ঠিক ছিল না। সবার সামনেই তানিয়াকে কোলে তুলে ঘুরতে লাগলাম, আর তানিয়া তো লজ্জায় লাল হয়ে গেছে। যখন আমার হুঁশ হলো তখন আমি নিজেই ওকে নামিয়ে দিলাম। পরে বাবা আমাকে মিষ্টি আনতে পাঠালো। আমি মিষ্টি এনে দেখি আমাদের বাসায় আত্মীয় স্বজনে ভরে গেছে। আমার আর তানিয়ার বন্ধু বান্ধবীরা বাসায় এসে তানিয়ার সাথে গল্প করছে। আমার হাতে মিষ্টি দেখে সবাই ফকিরের মতো ঝাঁপাইয়া পড়ছে। মনে হয় কতকাল মিষ্টি খায় না। শালারা সব ফকির মনে হয়। খাওয়া দাওয়া গল্প মস্তি করে সবাই যে যার বাসায় ফিরে গেল, আর আমি তানিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। তানিয়ার প্রতি আমার আর পরিবারের যত্ন বেড়ে গেছে। তানিয়াকে আমরা কোনো প্রকার কাজ করতে দেই না। এদিকে আমার ফাইনাল পরীক্ষাও হয়ে গেল। রেজাল্ট অতটা ভালো করতে পারি নাই, তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবো। আমার পরীক্ষার সময় তানিয়া আমাকে অনেক সাহায্য করছে। আমি একটু ফাঁকি দিলে আমার কান ধরে পড়াইছে, আর আজকে আমি তার ফল পাইলাম।
আজকে তানিয়া ডেলিভারি হবে, না জানি কি হয়। আল্লাহ তুমি দেখো আমার সন্তান আর তানিয়া যেন কিছু না হয়। একটু পর ডাক্তার বের হয়ে আসলো। শুভকামনা রবিন সাহেব, আপনার মেয়ে সন্তান হয়েছে। আমি তো শুনে কেঁদে দিয়েছি খুশিতে। এত আবেগ কেড়ে আমার মধ্যে, ওরে আবেগ রে, আমার মধ্যে একটু কমায়। পরে চোখ মুছে, তানিয়া কেমন আছে? তানিয়া এখন সুস্থ আছে, তবে জ্ঞান ফেরেনি। জ্ঞান ফিরলে সবাই দেখা করতে পারবেন। পরে ডাক্তার চলে গেল আর সবাই আমার মেয়ের কাছে গেল, সাথে আমিও গেলাম। আমার মেয়ে দেখে একদম ওর মায়ের মতো হয়েছে। একটু পর তানিয়ার জ্ঞান ফিরল। সবাই আমার মেয়েকে নিয়ে তানিয়ার কাছে গেল, সাথে আমিও। তানিয়ার কাছে গিয়ে প্রথমে আমি ওর কপালে একটা চুমু দিলাম, আর সবাই যে যার মতো ক্যাবিন থেকে চলে গেল। আমি আমাদের মেয়েকে তানিয়ার কোলে দিলাম। তানিয়া ওর মেয়েকে পেয়ে চোখ দিয়ে পানি পড়ে গেল। আমি ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, আরে পাগলি, কাঁদছো কেন? আমি কই কাচ্ছি, শুধু অবাধ্য জল বেরিয়ে আসছে আনন্দে। আমি হাসবো না কাঁদবো বুঝতেছি না, তাই আর কিছু বললাম না। পরে তানিয়াকে রিলিজ করে দিল। বেশি সমস্যা হয় নাই, তাই তাড়াতাড়ি রিলিজ দিয়ে দিল। তানিয়া আর আমার মেয়েকে পেয়ে বাড়ির সবাই আনন্দের সীমা নাই। আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন, যেন সে মানুষের মতো মানুষ হয় এবং আজকের এই শিক্ষার্থীদের মতো কোনো অন্যায় দেখলে যেন রুখে দাঁড়ায়।